আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও দ্য কিংস ফাউন্ডেশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা থাকলেও প্রধানমন্ত্রী কানাডা সফরে থাকায় এখনও বৈঠকের সময় নির্ধারণ করা যায়নি। গতকাল কমনওয়েলথের মহাসচিব শার্লি আইকর্ক বোচওয়েলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল লন্ডনে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াওয়াটার ভ্যান ভার্স প্রধান উপদেষ্টার সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন। এক সপ্তাহ বন্ধ থাকার পর 5 দিন আগে জরুরি বিভাগ চালু করে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। সকাল থেকে হাসপাতালটির জরুরি বিভাগে সেবা কার্যক্রম চলছে, তবে বহির্বিভাগ ও ইনডোর বন্ধ আছে এখনো। নিরাপত্তাহীনতার কারণে এখনো অনেক আবাসিক চিকিৎসক হাসপাতালে আসছে না। এতে চরম ভোগান্তিতে আছে সেখানে আসা রোগীরা। অনেকেই এসে ফিরে যাচ্ছেন। 28 মে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। জরুরি বিভাগ ছাড়া নিয়মিত অস্ত্রোপচার ও সব চিকিৎসা সেবা বন্ধ ছিল। এ সময় জুলাই আহতদের সঙ্গে হাসপাতালের স্টাফ ও সেবা প্রার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে জুলাই যোদ্ধারা হামলা ভাঙচুর করে হাসপাতালে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, হাসপাতালের এই অচল অবস্থা আর কতদিন চলবে এবং কতদিন বন্ধ থাকবে বহির্বিভাগ? কি বলছে কর্তৃপক্ষ, কি বলছে ফেরত যাওয়া রোগীরা, জানাবেন। মারফি, হাসপাতালে এই মুহূর্তে জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চলছে, তবে বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। যদিও আমরা এসেই কথা বলেছি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল থেকে সীমিত পরিসরে বহির্বিভাগ চালু হবে এবং সকাল 8টা থেকে 12টা পর্যন্ত তারা বহির্বিভাগ চালু রাখবে আগামীকাল, এবং শনিবার থেকে পুরো দমে হাসপাতালের কার্যক্রম চালুর ব্যাপারে তারা আশাবাদী। তারা বলছেন যে এই যে সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছে এটি হয়তো খুব শীঘ্রই কেটে যাবে। এবং এই মুহূর্তে আমি রয়েছি ঠিক জরুরি বিভাগের সামনে, এবং আপনারা দেখছেন কিছু রোগীও এখানে রয়েছেন যারা চিকিৎসা নিতে এসেছেন, এবং সকাল থেকে আমরা বেশ কিছু রোগীকে দেখেছি তারা চিকিৎসা সেবা নিয়েছেন। এবং আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এখন বর্তমানে 29 জন রোগী ভর্তি রয়েছে এই জরুরি বিভাগে। এছাড়া 5 জনের অস্ত্রোপচার হয়েছে। এছাড়া 15 জন ডাক্তার রয়েছে হাসপাতালটিতে এই মুহূর্তে চিকিৎসা দিচ্ছে। এছাড়া সিস্টারও রয়েছে 22 জনের মতো। বাকি 30 জন স্টাফ রয়েছে যারা এখন হাসপাতালে চিকিৎসা সেবা দিতে কাজ করে যাচ্ছেন। আমরা একটু যারা জুলাই অভ্যুত্থানে আহত যেই যোদ্ধারা রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন, আমরা তাদের সাথে একটু কথা বলেছি। তারা যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তারা আমাদেরকে জানিয়েছে যে বর্তমানে 5 থেকে 7 জনের মতো এই পুরো হাসপাতালে তারা অবস্থান করছেন, এবং আমরা দেখেছি তারা তালা মেরে দিয়েছেন তারা যেখানটিতে ছিলেন, এবং আমরা যাওয়ার পরে তারা তালা খুলে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং এক প্রকার আক্ষেপ করেছেন তাদের চিকিৎসা সেবা নিয়ে। তারা বলছেন যে পর্যাপ্ত চিকিৎসা সেবা যেটা পাওয়ার দরকার ছিল সেটা তারা পাচ্ছেন না, এই কারণে তাদের উষ্মা রয়েছে। এবং একই সাথে যে হাসপাতালে যে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে সেটা নিয়েও তারা উষ্মা প্রকাশ করেন। তারা জানান যে হাসপাতাল পুরোদমে চালু করে দেওয়া হোক এবং তারাও যাতে তাদের প্রকৃত যেই চিকিৎসা সেবা পাওয়ার কথা সেই চিকিৎসা সেবা তারা পায়, এই প্রত্যাশাই তাদের রয়েছে। এবং আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারাও আশাবাদী যে খুব দ্রুতই যাতে এই হাসপাতালটি চালু করে সকল রোগীদেরকে তারা চিকিৎসা সেবা দিতে পারেন, যেহেতু এটি রাজধানীর মধ্যে অন্যতম একটি অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত একটি হাসপাতাল। মারফি, ধন্যবাদ আপনাকে।
ঈদুল আজহার ছুটি 10 দিন হলেও পঞ্চম দিনে ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী মানুষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে দেখা গেছে ফিরতি মানুষের আনাগোনা, তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা নেই। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাচ্ছে, ট্রেনগুলো সময়মতো স্টেশনে প্রবেশ করছে। লম্বা ছুটি হওয়ায় ভোগান্তি ছাড়া স্বস্তিতে রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ। এদিকে ভারতসহ পাশের কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। মেট্রো রেল স্টেশন, বাস স্ট্যান্ড অর্থাৎ জনসমাগম হয় এমন স্থানে মাস্ক পরার অনুরোধ করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার পর মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। না, খুব একটা খারাপ ছিল না, এখনো তো ওইভাবে করে আসলে সবাই ফিরছে না, তো খুব একটা রাশ ছিল না, বাট গরম, অনেক গরম। যারা বোরকা পরছে বা মানে কয়েকজন আর কি এরকম মাস্ক পরা ছিল, বেশি ছিল না। ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল। ছুটিটা এখনও চলছে। নন্দনগাছি স্টেশন, যেটা পাকশি ডিভিশনের আওতাভুক্ত, ওখানে স্থানীয় জনসাধারণ আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য 2 ঘন্টা 20 মিনিট রেল লাইন অবরোধ করেছিল। উক্ত অবরোধের কারণে সিল্ক সিটি এবং বনলতা ও মধুমতি এক্সপ্রেস কিছুটা বিলম্বে চলাচল করছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, করোনা ভাইরাসের একটি প্রকোপ তো আবার শুরু হয়েছে, তো স্বাস্থ্যবিধি ঠিকঠাক মতো মানা হচ্ছে কিনা ট্রেনে, এবং যাত্রীরা কি মাস্ক পরছেন, এবং ঢাকায় ফেরা ট্রেনের যাত্রীদের ভিড় কেমন দেখছেন? মারফি, আসলে ভিড় কিন্তু খুব একটা বেশি নেই, যেহেতু ছুটি এখনো রয়ে গেছে, যার ফলে ধীরে ধীরে মানুষ ঢাকায় আসা শুরু করছে। তবে শুক্র শনিবার চাপটা বেশি বাড়তে পারে, কারণ রোববার থেকে আবার সব ধরনের অফিস খুলে যাবে, সেজন্য তারা আশঙ্কা করছে শুক্র শনিবারে চাপটা বাড়তে পারে। তবে আরেকটি যে বিষয় আপনি বলছেন যে স্বাস্থ্যবিধি মানার বিষয়, আসলে স্বাস্থ্যবিধির মানার বিষয়ে কিন্তু তেমন একটা আগ্রহ মানুষের মধ্যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। মাস্ক ছাড়াই কিন্তু বেশিরভাগ মানুষ চলাচল করছে, অল্প কিছু মানুষ আছে যারা মাস্ক ব্যবহার করছে। এই রেল স্টেশনগুলোতে কিন্তু তারা হ্যান্ড মাইকে এবং যে মাইকগুলোতে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আসবে সেগুলো জানানো হয়, সেখানে কিন্তু অনেকক্ষণ পরপর একটি করে বার্তা দেয়া হচ্ছে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য, মাস্ক ব্যবহারের জন্য। তবে মানুষের মধ্যে তেমন একটা দেখা যাচ্ছে না, এবং ট্রেনের ভিতরেও কিন্তু তেমনটি যাত্রীরা বলছেন যে খুব বেশি যে মাস্কের ব্যবহার সেটি তারা দেখেননি, বা ট্রেনে ওঠার সময় যে ধরনের বার্তা এটিও কিন্তু দেয়া হয়নি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন তারা মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, যেহেতু সামনে আরও চাপ বাড়বে, সেই সময়গুলোতে সচেতনতা আরেকটু বৃদ্ধি করা বা কঠোর হওয়া যায় কিনা সেদিকে তারা চিন্তাভাবনা করছে। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে তারা কথা বলে হয়তো বা সেই বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত নিলে সেটি তারা জানিয়ে দেবেন। সব মিলিয়ে বলা চলে যে স্বাচ্ছন্দ্যেই মানুষ এখন ঢাকা ফিরছে, এবং ধীরে ধীরে হয়তো আগামীকাল বা পরশুদিন থেকে সেই চাপটা আরেকটু বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে রেল স্টেশন থেকে সর্বশেষ। মারফি। সাকিব, আপনাকে ধন্যবাদ। ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ভিড় করছেন মানুষ। নাগরিক জীবনের ব্যস্ততা ভুলে ছুটি কাটাতে পাহাড়ে এসেছেন পর্যটকরা। বান্দরবানের হোটেল মোটেলগুলোতে উপচে পড়া ভিড় ভ্রমণ পিপাসুদের। জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন স্পট পর্যটকদের পদচারণায় মুখরিত। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে যমুনা স্কাইভিউ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় লেগেছে। অনেকেই আবার উপভোগ করছেন যমুনা সেতু ও রেল সেতু দৃশ্য, পাশাপাশি নৌকা যোগে নদী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন রাইড উপভোগ করছেন দর্শনার্থীরা। তীব্র গরমে কেউ কেউ একটু স্বস্তি পেতে নামছেন ওয়াটার কিংডমের সুইমিং পুলে। পর্যটক সমাগমের বিষয়ে জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ। পর্যটকদের উপস্থিতি এবং তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ মারফি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে ঈদের এবারে যে টানা 10 দিনের ছুটি, সেই ছুটির আজ 5ম দিনেও কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক জড় হয়েছে।
বলা যায় যে এই কুয়াকাটা সমুদ্র সৈকত যে 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে অর্থাৎ 1 কিলোমিটার জুড়ে কিন্তু পর্যটকদের সমাগম রয়েছে। বলা যাচ্ছে যে এই 1 কিলোমিটার সমুদ্র কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্রে কিন্তু এখন ভাটা চলছে। এই ভাটার সময় কিন্তু কয়েক হাজার পর্যটক এই সৈকতের বিভিন্ন এই আগত পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে স্থানীয় যে পর্যটকের সেবা দেওয়ার যে স্থানীয় সংগঠনগুলো রয়েছে তাদের পাশাপাশি কিন্তু কুয়াকাটা নৌ পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ এবং বাংলাদেশ থানা পুলিশ তৎপর রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। অর্থাৎ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পেলে তারা কিন্তু কেউকে উদ্ধার করতে পারে। সেভাবে আরেকটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু কুয়াকাটা এই যে হোটেল মোটেল রয়েছে 2 শতাধিক হোটেলগুলো কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, অর্থাৎ শতভাগ পক্ষ কিন্তু হোটেলের বুকিং রয়েছে, এমনটা জানিয়েছেন আমাদেরকে হোটেল মোটেল মালিক সমিতির পক্ষ থেকে। আর এছাড়া স্থানীয় যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে এখানকার যে পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসায়ী রয়েছে তাদেরকে সচেতন করছেন, যাতে পর্যটকদের সেবা দিয়ে তারা যেন তাদের ব্যবসা বাণিজ্য করেন, কোনোভাবে যেন পচাবাসী খাবার সংগ্রহ করেন সরবরাহ করতে না পারেন, সে বিষয়ে কিন্তু তাদের তৎপরতা রয়েছে। মারফি, বলা যায় যে ঈদ আনন্দ উপভোগ করার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতে যারা বেড়াতে এসেছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের সেই আনন্দ উপভোগ করতে পারছেন। মারফি, এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঈদের 5ম দিনের পর্যটক সমাগমের সর্বশেষ খবর আমার কাছে। ধন্যবাদ আপনাকে। 3 ঘন্টা পর রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে অবরোধ তুলে নিয়েছে স্থানীয়রা। এতে সকাল 9টা থেকে সারা দেশের সঙ্গে রাজশাহী ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে ভোর থেকে চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এদের রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি ট্রেন স্টেশনের কাছে থেমে থাকে। এদিকে স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে সিল্ক সিটি, সাগরদাড়ি, বরেন্দ্র ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কার। পাকশী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রেলপথ 3 ঘন্টা অবরোধের পর তা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক আছে। 58 দিনের নিষেধাজ্ঞার শেষে মাছ শিকারে সাগরে নামবেন উপকূলের জেলেরা। আজ রাত 12টার পর থেকে জেলেরা নদীতে গিয়ে মাছ ধরতে পারবে। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জেলে পল্লীতে। অনেকে জাল নৌকা ও ইঞ্জিন মেরামত করছেন। সাগরে নামতে প্রস্তুত নোয়াখালীর হাতিয়ার 20টি ঘাটে প্রায় লক্ষাধিক জেলে। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রায় সব ধরনের মৎস্য আহরণের উপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। গত 15 এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আজ মধ্যরাত পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞার 1 মাসেও সরকারের সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনেক জেলে। এই বিষয়ে আরো জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, জেলেদের মাছ ধরার প্রস্তুতি কেমন দেখছেন, আর সরকারি সহযোগিতা না পাওয়া নিয়ে কি বলছেন তারা? জি, ধন্যবাদ মারফি আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, দীর্ঘদিন শুনশান নীরবতা ঘাটগুলো এখন কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আমি সকাল থেকে হাতিয়ার বিভিন্ন ঘাটে গিয়ে দেখেছি জেলেদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ কাট করছে। দীর্ঘদিন অর্থাৎ 58 দিন তারা বেকার সময় পার করছেন, তারা এক ধরনের নীরবভাবে ঘাটে অবস্থান করছেন। এখন মাছ ধরার সুযোগ পেয়ে তাদের মধ্যে এক ধরনের কর্মতৎপরতা ফিরে এসেছে। আমি কথা বলেছি জেলেদের সাথে, তারা আমাকে বলেছেন রাত 12টার পর নিষেধাজ্ঞা সময়সীমা শেষ হওয়ার পরে অনেকে গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকারে ব্যস্ত সময় পার করবেন। এজন্য তারা সর্বশেষ প্রস্তুতি হিসাবে ইঞ্জিনের মেরামতের কাজ সেরে নিচ্ছেন, জাল বুনিয়ে নিচ্ছেন এবং জ্বালানি তেল মজুত করে নিচ্ছেন। আমি বিভিন্ন ঘাটে গিয়ে দেখেছি জেলেরা মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছেন 12টার পরে যেন তারা গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকারে ব্যস্ত সময় পার করতে পারেন। আপনারা জানেন যে প্রতি বছর এই সময়টুকু হলে সরকার সমুদ্রে মৎস্য প্রজনন বৃদ্ধি করার জন্য 58 দিনের নিষেধাজ্ঞা দিয়ে থাকে।
বছর 15 জুলাই থেকে 11 জুন পর্যন্ত ছিল এই নিষেধাজ্ঞা। আপনাদেরকে আমি আরেকটু জানিয়ে রাখি, বিগত দিনগুলোতে এই নিষেধাজ্ঞা ছিল 65 দিনের। এই বছর সম্পূর্ণ জেলেদের দাবির প্রেক্ষিতে সরকার এই সীমা করে দিয়েছে 58 দিন। আজকে তার শেষ দিন, রাত 12টার পর থেকে জেলেরা পুরোদমে মাছ শিকার করার ব্যস্ত সময় পার করবে। এদিকে জেলেরা যে দীর্ঘদিন মাছ ধরার সুযোগ পাননি, তাদেরকে প্রণোদনা হিসাবে হাতিয়াতে প্রায় 4833 জন জেলেকে 56 কেজি করে চাল দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।